আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদের দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা হচ্ছে বুঝাই দেওয়ার মতো তেমন কিছু নাই। এই কারণে হচ্ছে অনেকের কাছে বোরিং লাগে পড়তে। তো এই জন্য হচ্ছে পরীক্ষায় যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো হচ্ছে বলে দিব, যাতে আপনারা বাসায় পড়তে পারেন। আশা করি নিজেরা পড়লেই বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন কোনো টপিক, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখান থেকে আদি কোষ আর হচ্ছে প্রকৃত কোষ কি সেটা জেনে নেবেন। তারপর হচ্ছে দেহকোষ কি, ঠিক আছে, জনন কোষ কি, এই জিনিসগুলো জেনে নেবেন। তারপর হচ্ছে উদ্ভিদ কোষ আর হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি সেটা জেনে নেবেন। উপরেটা হচ্ছে উদ্ভিদ কোষ, নিচেরটা হচ্ছে প্রাণী কোষ। এই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা জেনে নেবেন। আর যদি সম্ভব হয় চিত্রটা আঁকার চেষ্টা করবেন। তারপর এখান থেকে মাইটোকন্ড্রিয়াটা শিখে নেবেন, যে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় কেন। তারপর মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব, মাইটোকন্ড্রিয়ার গঠন, এই যে মাইটোকন্ড্রিয়ার চিত্র সহ গঠনটা পড়ে নেবেন। দেন এখানে প্লাস্টিড আছে, যে প্লাস্টিড প্লাস্টিড টোটাল হচ্ছে 3 প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। প্রত্যেকটা প্লাস্টিডের কাজ কি সেটা জেনে নেবেন, ঠিক আছে। আর চিত্রটা মনে রাখবেন। আপনাদের উদ্দীপকে এরকম একটা চিত্র দেওয়া থাকবে, বলবে যে উদ্দীপকের চিত্রটির কাজ ব্যাখ্যা করো, মানে যে কোনো একটা নাম দিয়ে দিবে, ABCD দিয়ে দিবে, বলবে যে এর কাজ ব্যাখ্যা করো। তখন আপনাকে বুঝতে হবে যে উদ্দীপকটা হচ্ছে একটা প্লাস্টিড। তখন প্লাস্টিডের কাজ ব্যাখ্যা করবেন, প্লাস্টিড কত প্রকার বিস্তারিত লিখবেন। কোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো এমসিকিউর জন্য পড়ে নিবে। আমি জাস্ট সৃজনশীলে কি কি আসতে পারে সেগুলো দেখাচ্ছি। দেন এখানে হচ্ছে সেন্টিউল, সেন্টিউলটা পড়ে নিবেন। সেন্টিউলের গঠন ব্যাখ্যা করো, ঠিক আছে। সেন্টিউলের গঠন ব্যাখ্যা করো, পড়লে আশা করি বুঝতে পারবেন। বুঝাই দেওয়ার মতো তেমন কিছু নেই। যদি কোনো কিছু না বুঝেন আবারও বলছি, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নিউক্লিয়াস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করো। এই হচ্ছে নিউক্লিয়াস, এটা নামকরণ গুলো দেখে নিবেন। অনেক সময় এটা আসতে পারে যে নিউক্লিয়াসের চিত্রটা আঁকতে বলে এবং শুধুমাত্র তাদের নামকরণ গুলো করতে বলে, ঠিক আছে। আর নিউক্লিয়াসের গঠন এই যে নিচে ব্যাখ্যা করা আছে, নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করা, ঠিক আছে, করে নেবেন। তারপর হচ্ছে ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা মূলত এটা হচ্ছে ক্রোমোজোম, অর্থাৎ এখান থেকে ক্রোমোজোমের কাজ পড়ে নিবে, যে ক্রোমোজোমের কাজ কি, বংশগতিতে ক্রোমোজোম কতটুকু ভূমিকা পালন করে সেটা পড়ে নিবে, ঠিক আছে। বংশগতিতে ক্রোমোজোম কতটুকু ভূমিকা পালন করে সেটা পড়ে নিবে। তারপর উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যু হচ্ছে বেসিক্যালি 2 প্রকার: স্থায়ী টিস্যু, বাজক টিস্যু। আবার স্থায়ী টিস্যু হচ্ছে 3 প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু, নিষ্টাবী টিস্যু অথবা ক্ষরণকারী টিস্যু। এই সরল টিস্যু হচ্ছে আবার 3 প্রকার। এই সরল টিস্যুর ক্লাসিফিকেশনটা দেখে নেবে। সরল টিস্যু হচ্ছে 3 প্রকার, কি কি: প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর নিচে হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে স্কেরেনকাইমা, ঠিক আছে, এই যে স্কেরেনকাইমা। তাহলে সরল টিস্যু 3 প্রকার, তাদের ক্লাসিফিকেশন গুলা দেখে নেবে। অবশ্যই চিত্রগুলো দেখবেন, ঠিক আছে। কোন চিত্রটার নাম কি যেখানে বলা আছে, এটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, এটা হচ্ছে কোলেনকাইমা টিস্যু, এটা হচ্ছে স্কেরেনকাইমা টিস্যু। তো আপনাকে কি আপনার পরীক্ষা হলে কিভাবে দেওয়া থাকবে, এরকম একটা চিত্র দেওয়া থাকবে, বলবে যে উদ্দীপকে কোন টিস্যুর কথা বলা হয়েছে ব্যাখ্যা করো, অথবা তাদের কাজ ব্যাখ্যা করো, এরকম করে বলে দিবে আপনাদেরকে। দেন জটিল টিস্যু। জটিল টিস্যু থেকে, জটিল টিস্যু হচ্ছে 2 প্রকার, হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেম আর ফ্লোয়েম গুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এই জাইলেম ফ্লোয়েম সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, ইভেন কি আপনার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই ট্রাকিড, ট্রাকিডটা পড়ে নিবে। তারপর যে ফ্লোয়েম টিস্যু পড়ে নিবেন। আর ফ্লোয়েম টিস্যু থেকে হচ্ছে এই চিত্রটা ভালো করে দেখবেন, আপনার পরীক্ষা হলে কিন্তু চিত্র দেওয়া থাকবে। তারপর শিফ কোষ, তাহলে এখান থেকে জাইলেম, ফ্লোয়েম, শিফ কোষ, সঙ্গী কোষ এগুলা দেখে নিবেন। জাইলেম ফ্লোয়েম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। জাইলেম ফ্লোয়েমের ক্লাসিফিকেশন গুলো দেখে নিবেন। তারপর হচ্ছে প্রাণী টিস্যু। প্রাণী টিস্যু থেকে দেখবেন হচ্ছে
রক্ত। রক্তের হচ্ছে দুইটা উপাদান রয়েছে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। তো এখান থেকে রক্তকণিকা হচ্ছে তিন প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, এই লোহিত রক্তকণিকা কতদিন বেঁচে থাকে, শ্বেত রক্তকণিকা কতদিন বেঁচে থাকে, অনুচক্রিকা কতদিন বেঁচে থাকে, এবং প্রত্যেকটার আলাদা আলাদা কাজ। লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের শরীরে যদি বাইরে থেকে কোনো জীবাণু অ্যাটাক করতে চায় তাহলে সেই জীবাণুটাকে হচ্ছে মেরে ফেলে শ্বেত রক্তকণিকা। অনুচক্রিকা, অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকা হচ্ছে আমরা যদি হাত পা কেটে ফেলি তখন সেই রক্ত জমাট বাঁধতে হচ্ছে অনুচক্রিকা সাহায্য করে। তারপর যে টিস্যু, পেশি টিস্যু। পেশি টিস্যু হচ্ছে তিন প্রকার: ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃতপেশি। মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঐচ্ছিক পেশির সাথে অনৈচ্ছিক পেশির পার্থক্য, কার্ডিয়াক পেশির সাথে অনৈচ্ছিক পেশির পার্থক্য। মোট কথা এই তিনটা একদম কনসেপ্টটা ভালো করে জানতে হবে, যাতে এই তিনটা থেকে পার্থক্য দিলে আপনি লিখতে পারেন। যদি বলে ঐচ্ছিক পেশির সাথে হৃতপেশির পার্থক্য কি বা কার্ডিয়াক পেশির পার্থক্য কি, ঠিক আছে, আর চিত্রগুলা দেখে নেবেন। ঠিক আছে, কার্ডিয়াক পেশি দেখতে কেমন, ঐচ্ছিক পেশি দেখতে কেমন, অনৈচ্ছিক পেশি দেখতে কেমন। আপনাকে পরীক্ষার হলে চিত্রটা দেওয়া থাকবে, বলবে যে উদ্দীপকের টিস্যুর কাজ ব্যাখ্যা করো বা উদ্দীপকে কোন টিস্যুর কথা বলা হয়েছে। আশা করি বুঝতে পারবেন। দেন স্নায়ু টিস্যু। এই স্নায়ু টিস্যুটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে স্নায়ু টিস্যুর গঠন পড়ে যাবে, স্নায়ু টিস্যুর গঠন ব্যাখ্যা করো এবং স্নায়ু টিস্যুর কাজ। ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিনেপস। সিনেপস কাকে বলা হয়? ঠিক আছে, ক নাম্বারের জন্য, এক নাম্বারের জন্য আসতে পারে সিনেপস কি। আর এমসিকিউর জন্য রিডিং পড়লে আপনারা পারবেন আশা করি। দেন পরিপাক, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র, এগুলো রিডিং পড়বে। রেচনতন্ত্র, এখান থেকে রেচনতন্ত্রে আমি বলেছিলাম সৃজনশীলের জন্য বলবো, বাট এমসিকিউর জন্য বলে ফেলতেছি যে একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটার, একজোড়া মূত্রথলি আর একটি মূত্র নালী মিলে হচ্ছে রেচনতন্ত্র গঠিত হয়। তাহলে ওই এমসিকিউতে যেটা মাল্টি কোশ্চেন হয় আর কি, সেটাতে আসতে পারে যে রেচনতন্ত্র কোন কোন অঙ্গ নিয়ে গঠিত। ঠিক আছে, বা রেচনতন্ত্রের জন্য নিচের কোনটি সঠিক। অন্তঃক্ষরা গ্রন্থিটা দেখে নেবেন। অন্তঃক্ষরা গ্রন্থি কি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হচ্ছে হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে হচ্ছে এনজাইম নিঃসৃত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হচ্ছে হরমোন নিঃসৃত হয় আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে হচ্ছে এনজাইম নিঃসৃত হয়। এমসিকিউর জন্য পড়ে নেবেন। তারপর সরল অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। এখানে হিউজ পরিমাণ এমসিকিউ আছে, আপনারা দেখে নেবেন। এখান থেকে খ নাম্বারের জন্য একটা প্রশ্ন আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে যে স্লাইড স্টেনিং কি। ঠিক আছে, ব্যাখ্যা করো স্লাইড স্টেনিং কি। এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখে নেবেন। তো এতক্ষণ যে টপিক গুলা বললাম, আশা করি আপনাদের পরীক্ষার হলে 80 থেকে 90% কমন পড়বে। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসতে পারে। যদি উপকার এসে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।